ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে রয়েছো, ভীষণ ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তোমাদের কাছ থেকে কিছু কমেন্টস তো ডেফিনেটলি পাচ্ছি। আর তবে আমি বলতে পারি যে জীবনে এই ধরনের অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয়। জানো বন্ধুরা, আমরা তো যারা যে যার নিজস্ব প্রফেশন নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই যে আনকাট শাওলিতে বিভিন্ন বন্ধুর সঙ্গে আমি কথা বলছি, এটা কিন্তু একদম আমার নিজস্ব প্রফেশনের বাইরে। এই যে আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি, আমার অভিজ্ঞতার ঝুলি যে ক্রমশ পূর্ণ হচ্ছে, সেজন্য আমি সত্যি তৃপ্ত। খুব ভালো লাগছে আমার। আজকে যে মানুষটির সঙ্গে আলাপ করব, সেই মানুষটির সঙ্গে আমার কিন্তু চাক্ষুষ আলাপ আজকে, কিন্তু একটা কথা বলে না, ওয়েভলেংথ। এই ওয়েভলেংথে কিন্তু বেশ কিছু দিনের আলাপ, সেটাও বেশ কিছু দিনের আলাপ। আসল কথা, একদিন ইউটিউব স্ক্রোল করতে করতে আমি ওর সন্ধান পাই, এবং এতটাই ওর ক্যারেক্টারটা আমাকে অ্যাট্রাক্ট করে যে আমি ওর সাথে থ্রু সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার চেষ্টা করি, এবং ও খুব সুন্দরভাবে সাড়া দেয়। আমি তাকে বলতে পছন্দ করব বাংলার টাইগ্রেস। চলো বন্ধুরা, আলাপ করে নিই আজকে একদম একজন ভিন্ন ধর্মী মানুষের সাথে, যে মানুষকে আমরা সাধারণত কোনো সিরিয়াল বা সিনেমার পর্দায় দেখে থাকি। সেই রকম একজন মানুষের সাথে আলাপ করে চলো। আজকে ট্রাইগ্রেসের সঙ্গে আলাপ করে নিই। পল্লবী ঘোষ, নমস্কার। ওর কাছ থেকে, পল্লবীর কাছে জেনে নেব যে মানে ও কেন টাইগ্রেস, আমি ওকে কেন টাইগ্রেস বলছি আর কি। আমি তো সত্যি নিজেকে টাইগ্রেস মনে করি না। আমার মনে হয় যে যেটা আমার ক্যাপাসিটিতে আছে সেটাই করি। তো এই কাজটা যেটা বলেন, মেয়েদেরকে উদ্ধার করা মানব পাচার থেকে, বা ধরেন ওদেরকে আগে লাইফে কিছু যাতে ওরা করতে পারে ওটার জন্য ব্যবস্থা করে দেওয়া, বা পাচারটা কেন না, মানে যাতে না হয় সেটার ব্যবস্থা করা, এগুলো আমি করি। আমার মনে হয় এটা আমি পারি করতে, তাই করি। তো সেটা আমার মনে হয় অবভিয়াসলি, মানে টাইগ্রেস কখনো নিজেকে ভাববে না যে আমি টাইগ্রেস আর কি। আমরা শুনবো তোমার কাছে অনেক অভিজ্ঞতার কথা, কিন্তু আমি চলে যাব একটু তোমার ছোটবেলায়। হ্যাঁ, তুমি আমাদের এই ঘরের মেয়ে, মানে বাঙালি, মানে বাংলার মেয়ে তুমি, কিন্তু তুমি বড় হয়েছো আমি যতদূর জানি আসামে। তো কোথায় তোমার বড় হওয়া বা ইত্যাদি, এগুলো একটুখানি যদি বলো আর কি। তো আমি বড় হয়েছি আসামে। একটা ভীষণ ছোট রেলওয়ে টাউন আছে, ওটা হলো রেলওয়ে হেডকোয়ার্টার্স বলা হতো, নামডিং বলে। ওটার মানে হলো নো ওয়াটার, মানে কোনো জল নেই, কিন্তু ছোট ছোট নদী আছে কতগুলো। আমি ওখানে পড়াশোনা করি একটা কনভেন্ট স্কুলে, ডন বস্কো স্কুল নামডিংয়ে, 10th পর্যন্ত। তারপরে আমি 11-12 কমপ্লিট করি। তারপরে আমি বেসিক্যালি 10th-এর পরে আমি দিল্লি এসে পড়ি। দিল্লিতে আমি গ্র্যাজুয়েশন করি। তারপরে আমি চেন্নাইতে চলে যাই। যখন আমি ছোটবেলায় ছিলাম তখন একটা ঘটনা ঘটেছিল। ঘুরতে আসছিলাম আমি কলকাতা আমার দাদার বিয়েতে। তো দাদার বিয়েতে কলকাতায় আসছিলাম। আমার দাদার ঘরে যে রান্না করে কুক, আমি খুব কথা বলতাম, এখনো কথা বলছি, তখন তো অনেক বেশি, আরো বেশি কথা বলতাম। তো 1 মাসের ছুটিতে আসছি, কুকের সাথে খুব কথা বলতাম। কুকের সাথে কেউ কথা বলতো না, আমি খুব কথা বলতাম। তো কুক বলছে, তুমি আমার সাথে এত কথা বলছো, তুমি কলকাতা কতটুকু দেখেছো, তুমি তো এখানে ওটা হয়ে যাবে, বোর হয়ে যাবে, তুমি কি আমার গ্রামে যাবে? তখন আমি বলেছি হ্যাঁ যাবো। তো কুক আমার মাকে জিজ্ঞেস করেছে, মা বলছে ঠিক আছে। আমি ওর গ্রামে গেছি। ওর গ্রামটা হয় আপনার সাউথ 24 পরগনায়, লক্ষ্মীকান্তপুর বলে, গঙ্গারামপুর। ওখানে গেলাম, গিয়ে তো 7 দিন জন্য। গ্রামে আমি গেছি, এত কথা বলি। গ্রামের বাচ্চারা সাধারণত চুপচাপ থাকে, কেউ মার্বেল দিয়ে খেলছে, কেউ কিছু দিয়ে খেলছে। তারপরে ওরা কিতকিত খেলতো তখনের টাইমে। তো সেইখানে আমি
4 দিন গেল গিয়ে, আমি সকাল সকাল উঠতাম, সবাই আমি যে এত কথা বলতাম, আমার যে জামা কাপড় একটু অন্যরকম, এই নিয়ে অনেক বাচ্চারা আসতো আমার সাথে, অনেক বুড়োদের সাথে কথা বলতাম। 4 দিন পরে 5 দিনের দিন একটা লোক লুঙ্গি পরে, গলায় ওই আমাদের গামছা পরে, খুব চিৎকার করে করে অ্যারাউন্ড সকাল সকাল আসছে, বলছে ওর মেয়েকে নিখোঁজ। এই জিনিসটা আমার সত্যি করে বলি, আমার তখন কোনো এফেক্ট হয়নি, নাকি কারোর মেয়ে নিখোঁজ দেখে না, আমাদের কাউরই ফারাক পড়ে না, মানে সত্যি কথা যদি বলি। আমরা ধরুন নিউ খবরের কাগজে পড়ি, তখন তোমার বয়স কিরকম? তখন আমি 12 বছর, তখন আমি অনেক ছোট। আচ্ছা, তা আমরা খবরের, এখন যেরকম আমরা খবরের কাগজ দেখি, এই হাইট, এই মানে কমপ্লেকশন, চপ্পল একটা নেই, আমরা কিন্তু পুরো বার্তা দিই না, এখনো কেউ বার্তা দেয় না। তা আমি এগুলো কিছু বলিনি, লোকটা বারবার আমার কাছে আসছে, বারবার আমার কাছে আসছে, বারবার যাচ্ছে, আমি নিজেই বাচ্চা, আমি কি বুঝবো। কতক্ষণ পরে এরকম দুপুর টাইমটা লোকটা আবার এসছে আমার কাছে, এসে আমাকে বলছে তোমার বাবা যদি তোমাকে এরকম করে খুঁজতো তাহলে তুমি কি করতে। আমি জানি না কেন ওই জিনিসটা না আমার মাথার মধ্যে খটকে গেছে মানে কি, বেসিক্যালি আমার বাবা ছোটবেলা থেকে আমাদের সাথে থাকতো না, মানে ইন দ্য সেন্স বাবা চাকরির সূত্রে, কাজের সূত্রে বাইরে বেড়ে থেকেছে, তো আমার বাবার সাথে অ্যাটাচমেন্টটা অনেক, কিন্তু বাবা দূরে থাকে। ওই যেটা আমার মাথার মধ্যে খটকে গেছে, আমি বুঝতে পারছি না, আমার তখন মাথার মধ্যে প্রশ্ন এটা নাকি মেয়েটা নিখোঁজ কেন, প্রশ্ন এটা যে একটা গ্রাম, একটা ভিলেজ যাকে বলি, আমি যেই রেলওয়ে টাউন লামডিং থেকে আসি, এখনো যদি বা লামডিংয়ে যাই, এখন আমার 30+ এজ, এখনো যে যাবো আমি নেক্সট মাসে, আমাকে সবাই জিজ্ঞেস করে তুমি কবে আসছো, কেমন আছো, এভরিবডি। তো আমার মাথায় এটা যে আজকের থেকে ধরো কত 20 বছর আগে, 20 ইয়ার্স আগে একটা মেয়ে একটা গ্রামে কত জন হবে, 2000, 5000, 10,000, মানে একটা এন্ট্রি, একটা এক্সিট, একটা কোথায় উধাও হয়ে যায়। তা আমি সবাইকে জিজ্ঞেস করতে শুরু করি যে কোথায় গেছে, কেউ জানে না। একটা ছোট বাচ্চা বলে যে আমাদের গ্রামে না একটা ইয়ামা বাইক চলে, তখন ইয়ামা খুব পপুলার বাইক ছিল, বলছি তাহলে ইয়ামা বাইক চলে, মানে বাচ্চাটা এটাই বলে। আমি কোনোভাবে কানেকশনটা মানে কানেক্ট করতে পারি না। আমি অনেক দুঃখেতে বলি আপনি থানায় গেছিলেন, বলে হ্যাঁ, এখানে আবার পুলিশকে বড়বাবু বলে, থানায় তো গ্রামে, তো বলছে আমি বড়বাবুর কাছে গেছি, বড়বাবুও চেষ্টা করেছে, কিচ্ছু পাচ্ছে না। আমি লোকটার খালি নাম লিখে গ্রামে আমার নিজের মানে আসামে এসে পড়ি, এসে খবর নেই, এদিক ওইদিক ঘুরি, কিন্তু এই কথা যে আমি এত কিছু করছি কেউ জানে না, না আমার ফ্যামিলি, না আমার বন্ধু বান্ধব। কেন কি আমি জানি না কেন আমার মনের মধ্যে এই জিনিসটা আছে। ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি 2022 এন্ড পর্যন্ত আমি কাউকে বলতাম না যে একটা ইতিহাস আছে, যে আমার কাজের পিছনে যে একটা ইতিহাস আছে, মানে এরকম একটা হিস্ট্রি আছে, কেউ তো নিজেও আইডেন্টিফাই করতে পারোনি বোধহয়। হ্যাঁ, কিন্তু আমি কাউকে ইচ্ছা করে বলতাম না। একটা ইন্টারভিউতে না একটা কোনোখানে কেউ আমরা আর্টিকেল লিখেছিল যেখানে আমি মুখ থেকে বলে দিয়েছিলাম কথাটা, তারপরে মানুষ ওটাকে তুলে ধরেছে, বলছে কেন বলো না এটা, কেন কি কোনো তো রিজন আছে না। তো যাই হোক, তারপরে তো ওই যেটা কি বলে গ্রামে চলে যাই, আমার বাড়ির থেকে বাজার যাওয়ার জন্য পুলিশ স্টেশন পড়ে। পুলিশ স্টেশনে একটা কনস্টেবল বন্দুক নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে সেফটির জন্য, স্পেশালি আমাদের আসাম টাইপের জায়গার মধ্যে, মানে একটা বিল্ডিং এর মাঝখানে যেরকম। তো যেতে আসতে জিজ্ঞেস করতাম পুলিশটাকে, আঙ্কেল কেমন আছো, এরকম করে। তারপরে কোথায় আপনি জানেন নিখোঁজ কি হয়, ও হাসতো, কারণ ওদের জন্য তো রেপ, মার্ডার এসবই ম্যাটার করে, বাকি কিছু ম্যাটার করে না। বিভিন্ন ইনসিডেন্ট হয়েছে, নাগাল্যান্ড গেছি, ওখানে দেখতাম বাচ্চারা ড্রাগস বিক্রি করছে, পকেটে বাচ্চাদের ড্রাগস। কেন কি দেখেন, আমাদের আপনাকে কেউ সার্চ করবে, বাচ্চাদেরকে কেউ সার্চ করবে না। সেরকম অনেক একটার পর একটা ইনসিডেন্ট হতে গেছে, হয়ে গেছে। তো বিগেস্ট মানে বলবে না ব্রেক থ্রু তখন এসেছে যখন আমি দিল্লি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কলেজ ফেস্ট ছিল, আমি ঘুরছিলাম, একটা মেয়ে কন্টিনিউ আমাকে ফলো করছিল 3 দিন ধরে, মানে এতটাই ফলো করছিল যে যেদিন ফেস্ট শেষ হয় মেয়েটাকে গিয়ে একদম মানে লিটারালি ধরে বলি কি হয়েছে, মানে ওয়াই আর ইউ ফলোইং মি, তুমি আমাকে ফলো কেন করছো। তখন মেয়েটা আমাকে বলে যে তুমি একটা ভাষায় কথা বলছো যে ভাষাটা আমার খুব শোনা। হ্যাঁ, বেঙ্গলিতে কথা বলছি, বেঙ্গলি ইজ এ ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, সবাই বেঙ্গলি বলে, আর দিল্লিতে প্রচুর বেঙ্গলি থাকে। বলছে না, তুমি যে ভাষাটা বলছো এটা আমার গ্রামে অনেক বৌদিরা, অনেক দিদিরা কথা, অনেক বৌদিরা, অনেক মামিরা বলে। তা বলছি তুমি কোন গ্রামে থাকো। মেয়েটা নিজের গ্রামের কথা বলেনি, মেয়েটা ভয় পেয়ে গেছে, খালি মেয়েটা একটা কথাই বলছে হারিয়ানা, এই কথাটা বলেছে। তা আমার মাথার মধ্যে আমার হারিয়ানাতে বাঙালি মহিলা এতগুলো ইম্পসিবল, লাভ ম্যারেজ হলেও ইম্পসিবল। মেয়েটাকে অনেক করে রিকোয়েস্ট করলাম, মেয়েটা ভয় পেয়ে গেছে, মেয়েটা চলে গেছে। 3-4 মাস প্রচুর মানে না পুল অল স্ট্রিংস, অনেক কিছু চেষ্টা করেছি কোনোভাবে যাতে যেতে পারি, কোনো গ্রামে কিচ্ছু হয়নি। জনের সাথে ফাইনালি দেখা হলো, যার ব্যাপারে আমি ডিসক্লোজ করতে পারবো না, অ্যালাউড না। সে আমাকে বললো আমি তোমাকে নিয়ে যাবো আমার গ্রামে,
কিন্তু ওখানে গিয়ে করে ঝামেলা করবে না, বিকজ আমি খুব ওরকম, আমি আই ওয়াজ নোন কি মানে কোনো একটা কোয়েশ্চেন করবো কিছু। আমি বলছি ঠিক আছে। তো গেলাম সকাল সকাল 5টায় উঠে বাসে করে বসে, ওই গভর্নমেন্ট বাসগুলো, ওই বাসে করে গেলে বসে ওর গ্রামে গেলাম। স্টার্টিং একটা বিশাল বাংলো টাইপ ছিল, ওই বাংলোর ভিতরে ঢুকে পিছন দিক দিয়ে প্রায় 10-15 কিলোমিটার গিয়ে একটা গ্রামে গেলাম। গ্রামে পুরো গ্রামে হলো কপাসের ক্ষেত, কটন ফিল্ড। প্রায় 50-60 মহিলা বসে আছে, সবাই মাথার মধ্যে এত বড়, মাথার মধ্যে ঘুঙ্গট বলি হিন্দুতে, ঘুঙ্গট বসা, সবাই ওই সিক্কাওয়ালা চেন পরা, সবাই পায়ে হাতে সিলভারের ওই যে মোটা মোটা কড়া পড়া। তো আমি মেয়েটাকে বলছি এই কোথায় নিয়ে আসছিস তুই, তো সব হরিয়ানবি औरत है হিন্দু, মানে বললাম এইসব হরিয়ানবি औरत তুই কেন নিয়ে আসছিস আমাকে? বলে নেই নেই। মেয়েটা বলছে না না এটা হরিয়ানবি মেয়ে না, এরা সব বাঙালি, তুই কথা বল না। হ্যাঁ, তখন আমি বললাম আরে কি, আমি তখন ওকে হিন্দিতে বলছি, বলছি मैं क्या बात करूं, ये तो सब हरियाणवी है, ड्रेसिंग शॉप। বলছে তুমি কথা বলো না একবার। তো আমি মানে ভীষণ সংকোচ করছিলাম কি বলবো, বিকজ আর আমি তখন খুব ভালো হরিয়ানবি বলতাম, দেরিতে লাগতাম, একটা টানা ছিল হিন্দি। তো আমি হরিয়ানবিতে কথা বলছি, দেখলাম কেউ কিছু বলছে না, মানে বলছে ভাঙা ভাঙা। তারপরে আমি বাংলাতে কথা বললাম, তোমরা কোথার থেকে, জাস্ট একটা ওয়ার্ড। হঠাৎ করে ওই ভিড়ের মধ্যে একটা মেয়ে কান্না শুরু করলো। তো যখন কাঁদলো তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কাঁদছো কেন? তখন বলছে দিদি আপনি কি পশ্চিমবঙ্গর? তখন আমি বলছি না আমি পশ্চিমবঙ্গ না, আমি আসামের, কিন্তু আমি বেঙ্গলি। বলো। বলছে না দিদি আমি নদিয়া জেলার, মেয়েটা আমাকে বলেছে। তখন আমি বলছি তুমি নদিয়া জেলার মানে, তো বুঝতে পারছি না। তখন বললো না দিদি আমি এরকম যখন 12 বছর ছিল আমার মেলাতে গেছিলাম, একটা মেলাতে গেছিলাম, একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, আর ছেলেটার সাথে খুব বন্ধুত্ব হলো, তারপরে আমরা 7-8 বার দেখা করলাম, তারপরে ছেলেটার প্রেমে পড়ে টোড়ে ছেলেটা আমাকে প্রলোভন দেয় কি আমার সাথে বিয়ে করবে, এই বলে আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়ায়। কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে দিদি কোল্ড ড্রিঙ্ক খাই, কোল্ড ড্রিঙ্ক তো কোনোদিন খাইনি দিদি, মানে কোল্ড ড্রিঙ্ক এসব খেয়ে ভাবতাম যে কানের কিনে দিত, এইসব জিনিস কিনে দিত। ফাইনালি আমাকে বললো যে আমরা চল পালাই, এখানে তো কোনো রোজগারের ব্যবস্থা নেই, আমি তোকে বিয়ে করে ভালো করে রাখবো, দিল্লি চল যাই। অনেক অনেক স্বপ্ন দেখিয়েছে। তো আমাকে বললো, এখন আমি তো কোনোদিন গ্রাম থেকে বাইরে যাইনি, আমি ট্রেনও দেখিনি মেয়েটা, আমি কোনোদিন ট্রেনও যাইনি। আমি বললাম কেমন করে আসবো? বলছে তোমার শিয়ালদা পর্যন্ত আসতে হবে। তো মেয়েটা বলছে আমি শিয়ালদা কেমন করে আসবো? এগুলো তো সব ওই কি বলে সাউথ লাইন থেকে কেমন করে আসবো? তো আমি কি করেছি, আমি একজন দাদাকে বললাম দাদা তুমি কি আমাকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনে বসিয়ে দেবে? দাদা বলছে আমি কেন তোকে বসাবো? এরকম করে আমি দিদি 4-5 দিন আমি যেতে পারিনি, এরকম 1 মাস 2 মাস যেতে পারিনি। ফাইনালি একজনকে পেয়েছি যাকে আমি ঘর থেকে টাকা চুরি করে ওনাকে 100 টাকা দিয়েছি। তো উনি আমাকে খালি ট্রেনে বসিয়ে দিয়েছে, শিয়ালদার ট্রেনে বসিয়ে দিয়েছে। আমি নদিয়ার থেকে শিয়ালদার ট্রেনে বসে পড়েছি। বসে পড়ে এরকম শিয়ালদাতে নেমেছি। তখন ওইখানে ওই ছেলেটা ছিল না, অন্য একটা ছেলে ছিল। যখন অন্য একটা ছেলে ছিল, ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, এই মানে অ্যানোনিমাস নাম, তোমার নাম কি? এরকম আবিদা। বলছি আমি আসল নামটা বলতে পারবো না, অন্য নামটা বললাম। তখন বললো তুমি কি আবিদা? তখন আমি বললাম হ্যাঁ আমি আবিদা। তখন আমাকে ছেলেটা বললো যে তুমি কি তোমার আমার সাথে যেতে হবে। বলছে আমি আপনার সাথে কেন যাবো, আমাকে তো, আর আপনি আমার নাম কেমন করে জেনেছেন? বলছে না ও আমাকে পাঠিয়েছে, ও তো আসতে পারবে না, তুমি আমার সাথে চলো। তখন দিদি আমি বুঝতে পারিনি যে ওই লোকটা ভালো না খারাপ, আমি ভাবলাম ওই ছেলের বন্ধু। হ্যাঁ, তো আমি শিয়ালদার থেকে হাওড়া গেলাম। হাওড়ার থেকে ছেলেটা হাওড়াতে ছিল, তো আমার সাথে ট্রেনে বসলো। তখন আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক দিল খেতে। ওই কোল্ড ড্রিঙ্ক হাওড়া স্টেশনে খেলাম। হাওড়া স্টেশন থেকে আমি ট্রেনে উঠলাম, উঠে কোল্ড ড্রিঙ্ক খেলাম। কোল্ড ড্রিঙ্কে আমার কোনো হোশ নেই। আমি দেখতে পাচ্ছি যে ঝলসা কিছু, কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছি। তারপরে আমার মনে আছে আমি দিল্লি স্টেশনে পৌঁছেছি, আমি নতুন নিউ দিল্লিতে পৌঁছেছি। একটু পড়াশোনা বুঝতাম, হিন্দিটা তো পড়তে পারতাম না, ইংলিশে আমি বুঝেছি কি আমি নিউ দিল্লি পৌঁছেছি। নিউ দিল্লির থেকে তখন আবার আমি একটা কোল্ড ড্রিঙ্ক খেলাম, তখনও আমি আবার বেহোশ। তারপরে আমাকে হরিয়ানা এসে আমাকে রেখে চলে যায়। আমার যখন চোখ খুলি তখন আমি দেখি কি, আমি চোখ খুলে দেখি একটা রুমের মধ্যে পুরো কাঁচা মাটির ঘর, দরজা। আমি পুরো বসে দরজা টকটকাই একজন মহিলা খুলে তখন আমাকে বলে তোমার তো বিয়ে হয়ে গেছে। তখন আমি বলছি বিয়ে হয়ে গেছে? আমি বললাম কি জানি ওই ছেলেটাই আছে, কোথায় আমার ঘর? তো একটা লোক আসলো, লোকটাকে দেখে আমি পড়ে গেলাম মাটিতে। কেন? লোকটার বয়স অনেক বেশি। আমি বলছি কেমন বয়স হবে? তখন পাশে একটা লোকের দেখালো, পাশে একটা লোক মিনিমাম ওই মানে লোকটা ওর থেকে মিনিমাম 20-25 বছর বড় হবে। আচ্ছা। তো তখন বলছে, তো আমি ওই লোকটাকে দেখলাম, আমি কান্নাকাটি শুরু করলাম। তখন আমাকে বলা হলো তোকে তো বিক্রি করে চলে গেছে।
তখন আমি বললাম যে আমাকে কেন বিক্রি করে চলে গেছে, আমি কি সবজি না ফল যে আমাকে বিক্রি করে চলে, না তোকে বিক্রি করে চলে গেছে। দিদি ওখান থেকে পালানোর পরেও পাইনি, মানে কিলোমিটার কিলোমিটার খালি ঘাস, মহিষ, জল। আমি কাকে চিনি? আমার কাছে আসে না টাকা, না পয়সা, না আইডি, কিচ্ছু নেই। তারপরে তো তখন এই বলে কাঁদছে, তো আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি কি বাড়ি যেতে চাও? বলছে দিদি আমি বাড়ি গিয়ে কোনো লাভ নেই, কেন কি আমার এখন দুটো বাচ্চা আছে, বড় বাচ্চাটা 3 বছর, ছোট বাচ্চাটা 6 মাস। আমার বর, আমি বলছি তোমার বরের এখন বয়স কত হবে? বলছে আমার বরের বয়স এখন 50 হবে, আর আমার বয়স এখন 18 হবে আর কি, আমি 17। তো আমি বলছি তুমি যেতে চাও না বাড়ি? বলে না আমি যেতে চাই না। দেখাও, এই হরিয়ানার গরিবিতে আর বেঙ্গলের গরিবিতে একটা ডিফারেন্স আছে। হরিয়ানার গরিবিতে মানুষ খেয়ে পড়ে থাকে, আর বেঙ্গলের গরিবিতে মানুষ খেয়ে পড়ে থাকে না। মুড়ি জল, মুড়ি, মুড়ি বেগুন ভাজা, মুড়িটা বেশি চলে। প্লাস দিদি আমি মানে আমি অন্য ধর্মের নেই, আমি এখানে অন্য ধর্মে আছি, আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না, আর যদি অ্যাকসেপ্ট করে 2 বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? আর আমার বর আমাকে কিনেছে ঠিকই, কিন্তু কোনোদিন টর্চার করেনি আমাকে। হ্যাঁ, তো এই জন্য আমি এখানেই থাকবো। এই হলো, এই বলে এই করে আমি অনেক মহিলার সাথে কথা বললাম, কথা বলে তখনও মাথার মধ্যে খুলছে। মানে তারা কি মেজরিটি বাঙালি? সব বাঙালি, হরিয়ানার একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে ম্যাক্সিমাম বাঙালি। তারপরে আমি আমার তো এসে পড়লাম, আমি তো সেদিন মানে কি কেমন করে থেকেছে আমি জানি। পরের দিন এসে পড়লাম, পরের দিন এসে আমি সার্চ করা শুরু করলাম। মানে তখন তুমি কলেজে তখন আমি 19 ইয়ার্স। আমার এই সূত্রে আমার একটা ভীষণ জিনিস মানে খুব কিউরিওসিটি হচ্ছে, এই যে এগুলো তুমি করছো, তুমি ধরো গ্রামে যাচ্ছ বা এদের সঙ্গে কথা বলছো, তা তোমার বাড়ির মানে ধরো মা বাবা বা তোমার মানে আরো আত্মীয় স্বজন, তাদের কি তুমি সেগুলো শেয়ার? কেউ জানতো না, কেন কি আমার মা তো আসামে থাকতো, কেন কি আমার মা আচ্ছা তুমি তো দিল্লিতে, বাবা মারা যায় তখন একটা মানে না কেউ জানে, হয় তোমার নেই সেটা আমি জানি না, কিন্তু তোমার ভেতরে একটা কিরকম আছে না। আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, জি আমি বলছি না যে যারা নিখোঁজ হয় সবাই পাচার হয়, আমি তা বলছি না, কিন্তু ম্যাক্সিমামের পাচার হয় এটা আমি জানি। আর নিখোঁজ মানুষের সাথে অত্যধিক অসভ্যতামি হয়, মানে যেও নিখোঁজ হয় তার সাথে আমি বলছি না কি সবাইকে ওই দেহ ব্যাপারে ঢেলে দেয় বা তাদেরকে দিয়ে ভিক্ষে করানো হয়, এগুলো একটা পার্ট। এছাড়াও অনেক মানে দেখেন নিখোঁজ সৎ উদ্দেশ্যে মানুষ নিখোঁজ করা হয়, অসৎ উদ্দেশ্যে করা হয়। তো তারপরে তো এইগুলো মা বাবা কেউ জানতো না। আমি এসে পড়ি, এসে আমি খোঁজা শুরু করি, আমার খোঁজ শুরু হয় কি নিখোঁজ মানুষের সাথে কি হয়, বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে এদিক ওইদিক সার্চ করি, বেঙ্গল, আসাম, বেঙ্গল, হরিয়ানা, উড়িষ্যা এসব নিয়ে, মানে কিওয়ার্ডস বলে না, মানে মাথার মধ্যে দেখবে কোন সময় যখন পিকচার ক্লিয়ার না হয় আমরা একটা একটা করে ডট দিতে থাকি। এরকম করতে 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 6-7 মাস পরে জানতে পারলাম এটাকে বলে ট্রাফিকিং, মানব পাচার। এই পাচারের মধ্যে একটা জায়গা হয় সোর্স, যেখান থেকে মানুষের পাচার হওয়া শুরু হয়, একটা হয় ডেস্টিনেশন যেখানে মানুষকে বিক্রি করা হয়, বেচা হয়, ধান্দা করানো যায়, একটা ট্রানজিট মাঝখানের জায়গাগুলো। তো এই শুরু হয়, তখন থেকে ভাবলাম আমি এটা করবো। তো যাই হোক, কলেজ ইংলিশ লিটারেচার ছিল, ইংলিশ পড়াশোনা করলাম। তারপরে আমি মাস্টার্স ট্রাফিকিং এর উপরে স্পেশালাইজেশন করতে চাইছিলাম, কিন্তু ট্রাফিকিং এর উপরে কোনো স্পেশালাইজেশন ছিল না, তাই আমি উইমেন স্টাডিজে অনেক কলেজে পেয়ে গেছিলাম, পড়লাম না। আমি চলে গেলাম চেন্নাইতে আমি জেন্ডার স্টাডিজ করলাম, পুলিং স্টিলিং এইসবের ডিফারেন্স এসব করলাম। তারপর আমি স্পেশালাইজেশন ট্রাফিকিং এ করলাম, করে আমি 12th কমপ্লিট, গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমার ভীষণ একটা ভালো জায়গায় চাকরি লেগে গেল, একটা সিএসআর কোম্পানিতে ব্যাঙ্গালোরে, অনেক পয়সা দিচ্ছিল। জানি না মাথায় কি কেরা ঢুকলো না, করবো না চাকরি। মা তখন দিল্লি শিফট হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে। আমি দিল্লি এসে করলাম, দিল্লি এসে একটা সংস্থায়, কোনোখানে চাকরিটা পাচ্ছি না, একটা সংস্থায় মেইল করলাম, সংস্থাটা বললো ঠিক আছে আসো, কিন্তু সোশ্যাল ওয়ার্কার হিসাবে জয়েন করতে হবে। সোশ্যাল ওয়ার্কার, এক তো সমাজসেবা শব্দটাকে আমি একদম অপছন্দ করি, কারণ কি বাস্তবিকতাতে কেউ সমাজসেবা করে না। এই যে আমরা বলি না আমরা সমাজসেবা, সমাজসেবিকা, অনেক মানুষ করতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে আমি সমাজসেবা, আমার মনে হয় কেউ সমাজসেবা করে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলছি না। তো যাই হোক, তারপরে আমি এসে পড়ি, এসে আমি ওদেরকে বলি, ওরা আমাকে রাখে, 12,000 টাকা দিল। 1 মাস কাজ করে বিভিন্ন মন্ত্রণালয়, মিনিস্ট্রিজকে অ্যাপ্রোচ করতে থাকি কি আমি এরকম অ্যান্টি ট্রাফিকিং কাজ করতে চাই, কেউ রেসপন্স দেয় না। ফাইনালি একটা সংস্থা, দিল্লির একটা সংস্থা, আমি জানতাম না কোনোদিনের সংস্থার ব্যাপারে, দিল্লির একটা সংস্থা আমাকে ডেকে আমার ইন্টারভিউ নেয়। ওরা আমাকে এই জন্য হায়ার করে কেন কি আমি বাংলা, অসমিয়া, উড়িয়া, নেপালি সব ভাষা বলতে পারি, বুঝতে পারি। ওরা আমাকে জাস্ট হায়ার করে ট্রান্সলেশনের জন্য, রিসার্চের জন্য। 3 মাস 2 মাস 3 মাস ওরা আমাকে কোনো রেডে পাঠায়নি। একদিন রেডে পাঠালো, যখন ওদের যে রেড করে সে ছুটিতে,
যখন আমাকে রেডে পাঠায় তখন আমি রেডটা ভালো করে করি, সেই ভালো করে করার পরে ওরা বুঝতে পারে রে এত ভালো, তারপরে আমি প্রচুর রেড করে। মানে এই যে ধরো তুমি রেড যখন প্রথম যে তুমি রেড গেছিলে সেটার অভিজ্ঞতাটা মানে তোমার আমি আমি মানে এত গ্রাউন্ড রিসার্চ করে ফেলেছিলাম, আমার মাথার মধ্যে সবকিছু পরিষ্কার ছিল, কিন্তু তাও মানে ফিলিংটা কেন আমি বলবো, দিল্লি রেড লাইট এরিয়াতে গেছিলাম, ঢুকছি হর্ন বাজছে, ঢুকছি যে ইন্ডিয়াতে তো আপনারা জানেন না জানেন না জানেন, ইন্ডিয়াতে প্রস্টিটিউশনে যাদের মেয়েদেরকে এইসব দেওয়া ব্যাপারে ডালা হয়, ওদের যে কাস্টমারদেরকে কোনোদিন পিনালাইজ করা হয় না, মানে কাস্টমারদেরকে অ্যারেস্ট করা হয় কখনোই না। তো যেই আমরা কোঠাতে এন্ট্রি করলাম দেখলাম যে সব পালাচ্ছে কাস্টমার। তারপরে তো ঢুকলাম, ঢুকে দেখলাম পুরো একদম মনে হচ্ছে ডিজে চলছে, চাকচমক, একটা টেবিল আছে, মানে বেসিক্যালি লাইক এন অফিস, মানে একজন অফিসে বসে আছে, একজন ম্যানেজার টাইপ, সব মেয়েরা বসে আছে বিভিন্ন টাইপের, মানে ইটস লাইক অকশন, মানে মেয়েরা ঘুরছে, মেয়েরা মুখ দেখাচ্ছে, মেয়েরা চুল দেখাচ্ছে, মানে মনে হচ্ছে কি এটা একটা কোনো কমোডিটি বা প্রোডাক্ট, মানে যার যেটা ইচ্ছা তাকে সে চুজ করতে পারবে। তো ওরকম ছিল, যে মেয়েটাকে খুঁজতে গেছিলাম ওই মেয়েটাকে পাইনি আমরা, তারপরে এসে পড়েছি। এরকম করতে 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 প্রচুর অর্গানাইজেশনের সাথে 4-5 বছর ছিলাম। মানে এই যে ধরো তুমি যাচ্ছ মানে গেছো যে রেডে আর কি, তো এখানে তো বেশিরভাগই মানে নিজের ইচ্ছায় কেউ আসে না। আমি এটা একদম ডিনাই করবো না কি কেউ স্বইচ্ছায় আসে না। আমি যতজনকে কথা বলেছি বা আমি যতজনকে রেস্কিউ করেছি, প্রত্যেকটা মেয়ে আমাকে বলেছে কি দিদি আমরা আমাদেরকে ফোর্স করেছে, আমাদেরকে প্রলোভন দেখিয়েছে, আমাদেরকে লিওর করেছে, আমরা এই নিজের ইচ্ছাতে কোনোদিন আসিনি। আর যারা এখন নিজের ইচ্ছাতে কাজও করছে তারাও আমাকে বলেছে যে দিদি আমরা প্রথমবার কেউ নিজের ইচ্ছাতে করে না, এসব কেউ এটা করতে পারে না। কেউ যদি বা বলে যে ও করছে অ্যাজ এ প্রফেশন, এটা মিথ্যে কথা, এটা ওদের বক্তব্য, আমার বক্তব্য না। আছে মানুষ আছে যারা নিজের ইচ্ছাতে করছে, কিন্তু আমি কাউকে পাইনি। আমার মানে আমি যত বছর কাজ করেছি আমি কাউকে পাইনি। প্রত্যেকটা মানুষ বলেছে দিদি আমি জোরজবস্তি করে। এর মধ্যে তোমার মনে হয় যে কিছু রিমার্কেবল কিছু ঘটনা যদি তুমি প্রচুর একটা ঘটনা আছে আমার মনে আছে, মেয়েটাকে একদম ভেজিটেবল বানিয়ে দিয়েছিল। আচ্ছা, মানে যে মেয়েটাকে রেখেছিল সেই মেয়েটার উপরে এত টর্চার করেছে, মানে এখন তোমার সাথে বলে তুমিও ট্রিগার হয়ে যাবে। মানে খালি এতটুকুই বলি তোমাকে, মানে মেয়েটার শরীরের কোনো অঙ্গ ছিল না যাকে পিটায়নি, মানে সারা শরীর ডিফর্মড হয়ে গেছিল। মানে ভাবো যখন আমি মেয়েটাকে নিয়ে হসপিটালে যাই, ডক্টর ওর এইজ 14 বছর, ডক্টর লিখছে ওর এইজ 65 বছর, মানে ওর এত খারাপ অবস্থা। তো আর কে করছে জানো, আর করছে কে জানো, করছে হলো শিক্ষিত এডুকেটেড মানুষ, যে ধরো কোনো কোম্পানির ভিপি, ভাইস প্রেসিডেন্ট। তা আমি খালি এটাই বলছি, আমি এটা বলছি না কি দেহের ব্যাপারে টর্চার হয় না, ডেফিনেটলি টর্চার হয়, মারপিট হয়, মারা কাটা হয়, কিন্তু এই যে ঘরে যে ডোমেস্টিক ওয়ার্কার, যেটাকে বলছি ডোমেস্টিক কাজ করে যারা, মানে লেবারের কাজ, এমন কেস আমি দেখেছি আমার জীবনে, মানে আমি বলতে পারবো না। কারণ দেখো কোনো রেড লাইট এরিয়া বলো, কোনো কোঠা বলো, কোনো ব্রথেল বলো, ওদেরখানে অ্যাবিউজ হয়, বাট ওই অ্যাবিউজটা একটা ডিফারেন্ট লেভেলের। কিন্তু এই যে বাড়িতে শিক্ষিত মানুষগুলো থাকছে, আচ্ছা ডোমেস্টিক হেল্পের জন্য যারা যাচ্ছে, ওদেরকে চিমটা গরম লাগানো, মানে স্কিন পিল অফ করা, এসব কে করে? মানে এই খবরগুলো তোমাদের কাছে মানে কোথায় আমাদের কাছে কেমন করে আসে, মানে ধরো কেউ এগুলো শুনছে কিন্তু ডাইরেক্টলি কিছু করতে পারছে, একটা ফোন লাগিয়ে দিল। আচ্ছা, কেউ এরকম মানুষ ইনফর্ম করেছে, সে একটা ফোন লাগিয়ে দিল। এবার তোমরা যাও কি করে, মানে ধরো পুলিশ? আমরা যাই এমন করে, প্রথম আমাদের কাছে যখন ফোনটা আসে তখন আমরা প্রথমে আমাদের ইনফর্মারকে পাঠাই, ইনফর্মারকে পাঠিয়ে রেকি করি। রেকি মানে এই জায়গাটায় এই বাড়িটা আছে নাকি, কারণ কি ভিতরে ঢুকে তো দেখতে পারবে না, খালি বাড়িটা আছে নাকি। তারপরে আমরা যাই পুলিশ থানায়, পুলিশকে একটা চিঠি দিই যে ফ্রম দিস এনজিও আমি এসেছি ভেরিফাই করতে, কোনোদিনও বলি না রেড করতে, কারণ কি আমি জানি না ভিতরে কি আছে, ইনফরমেশন হ্যাজ টু বি। তারপরে পুলিশ আমাদের সাথে যায়, পুলিশ যায় যে আমরা ওই বাড়িতে জিজ্ঞেস করি, ওইটাকেই বলি রেড, মানে প্রপার্টি নিয়ে যাই, খোঁজ খবর নেই। তারপরে মেয়ের স্টেটমেন্ট বা ভিকটিমের স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে কি হবে, মানে এটা কেন কি আমি তো জানি না যে ওর সাথে কি হচ্ছে। একবার এরকমও হয়েছে যে একটা মেয়ের বাড়িতে মেয়েকে রেস্কিউ করতে গিয়ে জানতে পারছি যে মেয়েটার সাথে মানে যে মালিক বছরের পর বছর রেপ করছিল, ডোমেস্টিক লেভেলের কেস। একবার একটা বাড়িতে গিয়ে শোনা হচ্ছিল কি রেপ হচ্ছিল, গিয়ে দেখি না রেপ হচ্ছিল। সো
আনলেস এন্ড আনটিল মেয়েটা নিজে মুখ দিয়ে বলবে তুমি তো বুঝতে পারবে না, মানুষ তো অ্যাজাম্পশনস আর জাজমেন্টস করতেই থাকে। তো এরকম ভাবে আমরা রেড করি, তারপরে মেয়েটাকে রেস্কিউ করে প্রথমে থানায় আসা হয়, থানায় এসে 161 স্টেটমেন্ট নেওয়া হয়, তারপরে মেডিকেল হসপিটালে যাওয়া হয়, মেডিকেল করা হয়। প্রত্যেকটা মেয়ে যারা এরকম ভাবে মডার্ন স্লেভারি, মানব পাচারে যাই হোক এর থেকে বেরোনো হয়, ক্রিমিনাল ওদেরকে গভর্নমেন্ট হসপিটাল থেকে ওটা করতে হবে, মানে মেডিকেলটা করতে হবে। গভর্নমেন্ট হসপিটাল থেকে মেডিকেল করে তারপরে 164 করা হয় এমএমএর সামনে। তার আগে ওদেরকে গভর্নমেন্ট শেল্টার হোমে রাখা হয়। তারপরে ওদের যেটা বাড়ি থাকে, বাড়ির হোম ইনভেস্টিগেশন রিপোর্ট, ঘরের ইনভেস্টিগেশন কি মেয়েটা ঠিক থাকবে নাকি, এসব করে মেয়েটাকে বাড়ি পাঠানো হয়। যদি বা পাচারের মানে জোড়া থাকে বা পাচারের উপরে পাচারের শিকার থাকে, তাহলে ওদের জন্য ভিকটিম কম্পেনসেশন অ্যাপ্লাই করা হয়। তো বিভিন্ন জিনিস করা হয়।